আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং অনুষ্ঠানে গিয়ে উনি দুটো মন্তব্য করেছেন। আমি এই মন্তব্যগুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। এই মন্তব্যের একটা মন্তব্য আমার পছন্দ হয়েছে, কিন্তু সেটাও ওনার মুখে এভাবে উচ্চারিত হওয়া ঠিক কিনা তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আরেকটা মন্তব্য যেটা করেছেন সেটা নিয়ে ওনার কাছে এই ধরনের মন্তব্য আমি আশাই করি নাই এবং এটা বেশ আপত্তিকর মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে। প্রথমে আপত্তির জায়গাটায় আসি। তিনি বুধবার দিন এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো 2026 এর উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে যে উনি একটা কথা বলেছেন সেটা হলো যে আমাদের দেশ পাসপোর্ট, ভিসা এবং জালিয়াতি এসব কাজে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন। আপনারা মানে অবাক হবেন না, উনি আসলে এমন মন্তব্য করেছেন, আমরা নাকি জালিয়াতিতে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। তো এই কথাটা উনি কেন বলেছেন তার কিছু কারণ উল্লেখ করেছেন। উনি বলেছেন উনি দেখেছেন যে প্রায় আমাদের এখান থেকে ভিসা জালিয়াতি হয়, পাসপোর্ট জালিয়াতি হয় এবং এই জালিয়াতিগুলি ধরা পড়ে। হ্যাঁ, বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, কারণ ভিসা, জাল পাসপোর্ট এইগুলো, এবং আমেরিকান ভিসা অনেক জালিয়াতি হয়, এই সমস্ত কথা উনি বলেছেন। তারপর উনি বলেছেন যে এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা, মানে আমাদের দেশটাকে আমরা জালিয়াতির কারখানা বানিয়ে ফেলেছি। তারপর আবার একটু প্রশংসা করেছেন, বলেছেন যে আমাদের বুদ্ধি আছে, নাহলে জালিয়াতি করতে পারতাম না। মানে এই পুরো জিনিসটাই হলো বা পুরো বক্তব্যটা হলো এক ধরনের ফাজলামো। আমি ফাজলামো শব্দটা ইউজ করছি কারণ উনি যত বৃহৎ লোকই হন না কেন, যত বড় মানুষই হন না কেন, উনি পুরো জাতিকে নিয়ে এই ধরনের একটা মন্তব্য করতে পারেন না। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই নিউজটা আমি আসামের একটা টেলিভিশন, সেই টেলিভিশনের একটা নিউজে নিয়ে নিউজটাও দেখেছি আজকে, এবং তারা কিন্তু বিশ্বাস শুরু করেছে যে দেশের যিনি সরকার প্রধান তিনি বলছেন যে তারা নাকি জালিয়াতিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে। তার মানে সারা দুনিয়ার কাছে কি মেসেজ যাচ্ছে যে সরকার প্রধান নিজে, যাকে দেশটা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এই দেশে গত 18 মাস ধরে শাসন পরিচালনা করছেন, তিনি 18 মাসের শেষ ভাগে এসে উনি স্বীকার করছেন যে আমাদের দেশটা একটা জালিয়াতির কারখানা হয়ে গেছে, এ দেশের মানুষ জালিয়াতি করে। মানে এর চেয়ে বড় অপমান এই জাতিকে এর আগে কখনো কেউ করেছে বলে আমার কাছে মনে হয় না। ডক্টর ইউনূস আমাদের সেটাও করলেন। আমার প্রশ্ন হলো যে হ্যাঁ, আমরা শুনেছি ভিসা জালিয়াতি হয়, আমরা শুনেছি পাসপোর্ট জালিয়াতি হয়, এই পাসপোর্ট চালু হয়েছে, এখন জালিয়াতি কিভাবে হবে ভাই? আমি তো গত 5-10 বছরে কখনো শুনিনি যে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে। উনি কোথায় পেলেন এটা? এটা কোনো কথা? আচ্ছা, উনি আবার একটা উদাহরণ দিয়েছেন, উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে গিয়েছিলেন, সেখানে এক মন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে, ওই মন্ত্রী ওনার বন্ধু, সেটাও আবার বললেন, এবং তাদের সঙ্গে আলাপ করলেন যে আমাদের ভিসা কেন রিজেক্ট হয়ে যাচ্ছে। তখন উনি কিছু কাগজপত্র দেখালেন এবং দেখালেন যে একজন মহিলা ওখানে গিয়েছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে, এবং তাকে ওখানে গৃহকর্মীর কাজ দেওয়া হয়েছে, এবং ওনাকে ডাক্তারের সার্টিফিকেটটা ভুয়া, জাল। এখন আমি একটা প্রশ্ন আপনাকে করি ডক্টর ইউনূস, আপনি এই গল্পটা কি বিশ্বাসযোগ্য? আপনার এই গল্পটা, আমি গল্প বলবো, এই গল্পটা কি বিশ্বাসযোগ্য? যদি কেউ গৃহকর্মীর কাজে যায়, সে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যাবে কেন? সে নিজে ডাক্তার এটা বলবে কেন? যদি কেউ ডাক্তার হয়, সে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে কেন যাবে? প্রথমত এটা কথা। দ্বিতীয় কথা হলো, যদি কেউ ডাক্তারের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যায়, যে কোনো ডাক্তার না, যে কোনো সার্টিফিকেট নিয়ে আপনি বিদেশে যান না কেন, সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যারা সার্টিফিকেট দেন তাদের সঙ্গে যোগাযোগ করে দেখেন যে এই সার্টিফিকেট ঠিক আছে কি নেই, তারপরে ওনারা পাঠান। তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সার্টিফিকেটটা সত্যায়িত করার সময় দেখেনি, তাহলে দায়টা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের, যিনি এটা অ্যাটাস্টেড করেছেন তার দায়। তো আপনি কোন জগতে আছেন আমি এটা বুঝি না। কেউ একজন বললো, আপনি বিশ্বাস করলেন, আর বিশ্বাস করে এসে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন যে আমাদের মেয়েরা ডাক্তারের হিসাবে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যের যে গৃহকর্মীর কাজ করে। এটা আপনি কি করে বলেন? মানে আমার মাঝে মাঝে মনে হয় ওনার বয়স হয়েছে, তো বয়স হলে অনেক সময় এরকম কিন্তু হয়, মানে একটু বুদ্ধির আগোছালো হয়ে যায়। আমার কাছে ওনার তাই মনে হচ্ছে এখন। এই একটা জাতিকে আমরা জাতি হিসেবে এত খারাপ, সেটা আপনি প্রথম আবিষ্কার করলেন। ভাই, বাঙালি জাতি অত খারাপ না রে ভাই।
বাঙালি জাতি ওই ডাক্তারের সার্টিফিকেট নকল করে, নকল ভুয়া জাল সার্টিফিকেট নিয়ে যে ওখানে গৃহকর্মী কাজ করে না ভাই। আপনার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই এই সমস্ত বিষয়ে, না বাঙালির সম্পর্কে আছে, না আমাদের যেভাবে কাজকর্মে যায়। হ্যাঁ আমি মানি, আমি স্বীকার করি, যারা বিদেশে লোক পাঠায় তারা নানা ধরনের প্রতারণা করে, তারা আমাদের এখানকার লোকজনের কাছ থেকে বেশি টাকা নেয়, বেশি টাকা নিয়ে ছোট চাকরি দেয়, স্কিল চাকরিতে পাঠায় না। এই সবই ঠিক আছে, আমাদের ইনকাম কম হয়ে যাচ্ছে, সেটাও মানতে রাজি আছি, কিন্তু এর জন্য তো সেই মন্ত্রণালয় দায়ী এবং আদম ব্যবসায়ীরা দায়ী। আপনি আদম ব্যবসায়ীদের অপকর্মের দায় পুরো জাতির উপর চাপিয়ে দিতে যাচ্ছেন, এটা কিভাবে সম্ভব? এবং এটা আপনি কোন রুচিতে এটা করলেন? কোন রুচিতে আপনি একটা ওপেন প্ল্যাটফর্মে এমন কথা বলতে পারলেন? সরি মিস্টার ইউনূস, আপনার ব্যাপারে আমি খুব হতাশ হলাম। এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলি, যে বিষয়টা নিয়ে আমি একটু পছন্দই করেছি ওনার কথাটা, কিন্তু পছন্দনীয় বাট প্র্যাকটিক্যাল না, সেটা একটু বলি। সেটা হলো ওই অনুষ্ঠানে উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না। উনি যত আমলা আছেন অথবা ডেপুটি সেক্রেটারি আছেন, এদের কারোরই 5 বছরের বেশি থাকা ঠিক না। এটা কথাটা একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে ছেলে মানুষই। ভালোটা কেন, সেটা উনি ভালো হওয়ার যে কারণ দেখিয়েছেন, সেটা হলো কি যে তাদের, উনি বলছেন, ওনার কথা শুনেন আপনি তাহলে বুঝবেন। উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের 5 বছরের বেশি সরকারে থাকা ঠিক না, কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্সড হয়ে গেছে, এর থেকে সে বেরোতে পারে না। নতুন লোক যারা বাইরে থেকে দেখছে তাদের নিয়ে আসতে হবে। এটা একদিকে ঠিক, হ্যাঁ কাঠামোর মধ্যে তারা ফিক্সড হয়ে গেছে। সমস্যাটা কি, বাইরে থেকে লোক আনলে কি ভালো হয়ে যাবে? আপনাকেও তো আমরা বাইরে থেকে নিয়ে যে প্রধান উপদেষ্টা বানিয়েছিলাম, দেশটার কি হাল করেছেন ভাই? আপনি তো ফিক্স ছিলেন না, বাইরে থেকে নিয়ে যেয়ে বসাইছিলাম আপনাকে। আপনি দেশটার কি হাল করেছেন বলেন? আপনি অনেক এনেছেন বাইরে থেকে এনে, কি হাল করেছেন তারা দেশটাকে? কিছুই বুঝে না, ওখানে যে খাবি খাচ্ছে। এবং আপনি নিজেও আপনার ইন্টারভিউ বলেছেন যে আপনি এগুলি কিছু বুঝেন না, শেখার তো চেষ্টা নাই কোনো। আবার উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন, যেমন প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে, প্রযুক্তি সম্পর্কে যা বোঝাপড়া হয়েছিল 30 বছর আগে, 30 বছরে তো সারা দুনিয়া পাল্টে যায়, সে তখন যা পেয়েছে সেটাই তার কাছে আছে, এটা তার দোষ নয়, সে এটা অনুভব করার সুযোগ পায় নাই, কাজেই যে অনুভব করছে সে যেন আসতে পারে। ভালো, এই কথাগুলো কিন্তু আমি খারাপ বলছি না, কিন্তু আপনি আমাকে বলেন, আমি যদি বলি উল্টো ভাবে, একটু কুতর্কই করি, হ্যাঁ কিছু মনে করেন না, একটু কুতর্ক করি। আপনি যেভাবে দেশ চালাচ্ছেন, আপনি যেভাবে ভাবছেন, আপনি তো ভাবছেন আজকে থেকে 3 দশক 4 দশক 5 দশক আগের কথা। আপনি তো কেউ বয়স্ক লোক, আপনি সবাই, অন্য কেউ পায় না করতে, আপনি পারেন খেলে একা? এটা কি হয় ভাই? আপনি তো বলে, আপনি বলতেছেন যে 5 বছর বেশি থাকা ঠিক না, আপনি তো গ্রামীণ ব্যাংকের এমডি গিরি ছাড়তেই চান নাই, আপনাকে জোর করে ঢাকে এখান থেকে নামানো হয়েছে। তাহলে কেমন হলো? যে জিনিসটা অন্যদের জন্য প্রযোজ্য সেটা তো আপনার জন্য প্রযোজ্য হবে, নিয়ম তো সবার জন্য প্রযোজ্য। তা আপনি করেননি, আপনি তো ছাড়তে চান না, তখন আপনি বলতে চাচ্ছেন যে আপনি ছাড়া আর সবার জন্য এটা প্রযোজ্য। এটা তো হলো না ভাই, এটাই তো স্বৈরাচারী আচরণ, তাই না? আসলে আধুনিক হতে হবে, বরঞ্চ আপনি এভাবে বলতে পারতেন, নিত্য নতুন জ্ঞান আসছে, নিত্য নতুন প্রযুক্তির উন্নতি হচ্ছে, তার সঙ্গে সবাইকে খাপ খাওয়াতে হবে। যে খাপ খাওয়াতে না পারবে সে ছিটকে পড়বে। প্রতি বছর তাদের একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা যারা টিকতে পারবে তারা টিকে থাকবে। এখন আপনি 5 বছর পর করবেন, তো 5 বছর পর আপনি সচিব পাবেন কই? ধরেন সচিবটা তো হতে গেলে 15-20 বছরে ধীরে 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 কাজ শিখতে শিখতে যায় সে সচিব হয়। আপনি যদি 5 বছর পর সচিব চেঞ্জ করতে চান, পাবেন কই আপনি সচিব? আপনি বলেন না আমি জয়েন্ট সেক্রেটারি থেকে নিব, তা জয়েন্ট সেক্রেটারি তো 5 বছর বেশি মধ্যে আছে, তার আগে ডেপুটি সেক্রেটারি সেও তো 10 বছর ধরে আছে, তাহলে তো সেই ফর্মেটে আপনি পড়ে গেলেন। শুনেন, অনেক কিছু ইউটোপীয় চিন্তা ভাবনার মধ্যে অনেক কিছু সম্ভব। এগুলো বলে না, এগুলো হলো চটকদার কথা। চটকদার কথা বলে মানুষকে মুগ্ধ করা যায় সাময়িক সময়ের জন্য, লম্বা সময়ের জন্য যায় না। আপনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন, সারা দুনিয়ায় গিয়েছেন, একটা দুটো করে বক্তৃতা দেন, মানুষ হাততালি দেয় আর বলে বাহ বাহ কি সুন্দর, শুনতে শোনা যায়। কিন্তু দীর্ঘমেয়াদে আপনার এই সমস্ত চিন্তা ভাবনা কথাবার্তা এগুলো যে কত মানে আপনার অগ্রহণযোগ্য তার প্রমাণ তো আমরা 18 মাসে পেলাম। 18 মাসে আপনি কি করতে পেরেছেন বুঝান তো আমারে। সারা দুনিয়ায় আপনি প্রচার করে বেড়াচ্ছেন 303 আপনার, তো আপনার 303টা কি আসলে? আপনি 3তে বলেছেন যে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন। ওকে, তো যদি আপনি জিরো আনএমপ্লয়মেন্ট হয়, তো জিরো পভার্টি আর জিরো আনএমপ্লয়মেন্ট একই জিনিস। যেখানে কোনো পভার্টি নাই সেখানে আনএমপ্লয়মেন্ট নাই, অথবা যদি আনএমপ্লয়মেন্ট না থাকে দারিদ্র থাকবে কেন?
আপনি এই যে একটা ফরম্যাট নিয়ে সারা দুনিয়াকে দেখাচ্ছেন, শোনাচ্ছেন এবং চমক সৃষ্টি করতেছেন, এবং আপনি সারা দুনিয়াতে বলতেছেন তো আপনি এটা করেন। তো আপনি তো 1.5 বছর একটা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনি এটা আপনার রাষ্ট্রে কতটুকু প্রয়োগ করার চেষ্টা করছেন? এই 3-0 কোন জিরোটা আপনি আপনার দেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন বলেন? আপনি কি প্রপার্টি জিরোতে আনতে পারছেন? 1.5 বছর আনার জন্য কোনো একটা স্টেপ নিয়েছেন, কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছেন? আপনি কি জিরো আনএমপ্লয়মেন্ট করার চেষ্টা করেছেন? বরং আপনার সবাই আনএমপ্লয়মেন্ট বেড়েছে। আপনি কার্বন এমিশন জিরো করতে পেরেছেন? পারেননি তো ভাই। এই চটকদার কথা বলা এক জিনিস আর কাজ করা আরেক জিনিস। আপনি যে আসলে বেসিক্যালি কতটা ফাঁপানো বেলুন, এটাই জাতি এর মধ্যে আমার ধারণা টের পেয়ে গেছে। যাতে এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আপনি কবে যাবেন, আপনি যান এবং আমাদেরকে রক্ষা করুন। আমেরিকার সঙ্গে যে আমাদের যে ট্রেড এগ্রিমেন্ট মানে যেটা আটকে আছে, সেটাতে ভারতবর্ষের একটাই মুশকিল হয়েছিল, সেটা হচ্ছে গার্মেন্টস। যে গার্মেন্টস আমাদের মানে আমেরিকায় রপ্তানি হতো, সেই গার্মেন্টসটা আমাদের বন্ধ হয়ে থাকায় এই গার্মেন্টস শিল্প নিয়ে ভারতবর্ষ কিন্তু খুব মানে চিন্তিত ছিল, যার জন্য তারা বিকল্প বাজার খুঁজছিল। এবং সেক্ষেত্রে রাশিয়া বলে দিয়েছিল যে আমাদের এখানে তোমাদের যা গার্মেন্টস আছে সমস্ত কিছু পাঠিয়ে দিও। কিন্তু একটা দেশের উপরে তো আর নির্ভর করা যায় না, বিভিন্ন দেশ দরকার হয়। তার মধ্যে আমেরিকা একটা বড় খরিদ্দার ছিল। আমেরিকার মতো খরিদ্দার যদি এখানে আটকে যায়, সেখানে তার দ্বিতীয় একটা বাজার খুঁজতে হবে। কারণ গার্মেন্টস এর একটা বড় সমস্যা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে হাইট আছে, যে তার লম্বা চওড়া যাদের দেহ, সেই অনুযায়ী গার্মেন্টস গুলো তৈরি হয়। সেগুলো চীনে দিলেও কাজ হবে না, জাপানে দিলেও কাজ হবে না, রাশিয়ায় কিছু হয়ে যাবে। কিন্তু রাশিয়ার যে মানে উচ্চতা এবং আমেরিকানদের যে উচ্চতা, সেই উচ্চতায় খানিকটা এদিক ওদিক হয়ে থাকে। ফলে গার্মেন্টস পুরোটা হয়তো সাইজে রাশিয়ানদের কাছে কিছুটা ফিট হচ্ছে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। বিকল্প বাজার যখন খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে এলো। ইউরোপিয়ান এগিয়ে এসে তখন এখন গত কয়েকদিন আগে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ভারতবর্ষের সঙ্গে শুরু হলো, সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে গার্মেন্টস এর ওই সমস্যাটা সম্পূর্ণভাবে মিটে গেছে। এখন 0% ট্যারিফে ভারতবর্ষ 2026 মার্চের মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাতে 2026 মধ্যে ভারতবর্ষ সেই গার্মেন্টস পুরো এখন মানে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ আছে সব দেশে পাঠাতে পারবে। 0% ট্যারিফ, কোনো কারো ট্যারিফের ব্যাপার নেই। এখন এই যে আমাদের সমস্যার সমাধান তো হলো, কিন্তু সমস্যা একটা বাড়লো একটা দেশে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি পরনির্ভরশীল। যেমন তুলা আমরা দিতাম, সে তুলা রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে এরপর, কারণ আমাদের নিজেদেরই এবার তুলো লাগবে। দ্বিতীয় হচ্ছে সেখানে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, এই ঝামেলা টামেলার জন্য একে একে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বিদ্যুৎ কমানো শুরু হয়ে গেছে। তার ফল হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখন লোডশেডিং শুরু হয়ে গেছে এই সময় থেকেই, আর ভবিষ্যতে আরো হবে। আর বিদ্যুৎ বন্ধ করবে বলেই সমস্ত যত সরকারি কর্মচারী ছিল তাদেরকে ধীরে ধীরে সরকার ফিরিয়ে এনেছে। আদানিও বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এবং একটা হুমকি দিয়েছে যে বিদ্যুতের বিল যদি পুরো না মেটানো হয় তাহলে পরে আমরা বিদ্যুৎ পুরোপুরি কেটে দেবো। এখন বাংলাদেশের হাতে সেই অর্থ নেই যে পুরোপুরি $800 মিলিয়ন একেবারে আদানি ফিরিয়ে দেবে। দ্বিতীয় হচ্ছে যে সুতো, ভারতীয় সুতো যদি না যায় তাহলে পরে মুশকিল আছে, মানে গার্মেন্টস শিল্প চালানোই মুশকিল আছে। এবং চতুর্থ হচ্ছে ট্যারিফ। ইউরোপিয়ান ইউনিয়নে কতটা ট্যারিফ আছে না আছে আমি জানি না। এখন ভারতীয় শিল্পের যদি হয়, ওখানে এন্ট্রি হয়ে যায়, আর বাংলাদেশের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক চলছে, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু বাংলাদেশকে জায়গা দেবে না, কারণ ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেই ইউরোপের সঙ্গে ভারতের একটা সমস্যা দেখা দিতে পারে। ইউরোপ সেদিকে পা বাড়াবে না, যেহেতু আমেরিকা রয়েছে। কারণ এই যত কিছু হচ্ছে, ধরুন মানে ধন্যবাদটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প যদি এটা না করতেন তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়নও নিজেদের চিনতে পারতো না কি প্রকৃত বন্ধুকে শত্রু, আর আমরাও বিকল্প বাজারটা খুঁজে পেতাম না। এটা পুরোটাই ধন্যবাদ দেবেন একেবারে, মানে আমাদের দেশবাসীকে বলছি, পুরোটাই ধন্যবাদ দেবেন আমাদের ট্রাম্প বাবুকে, মালিককে। মালিক যদি এটা না করতো তাহলে পরে চোখ খুলতো না। এখন এই যে গার্মেন্টস যে শিল্পগুলো বাংলাদেশে রয়েছে, সেই শিল্পগুলো
ওরা তো একটা হুমকি, আমি শুনেছি ওরা হুমকি দিয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে তারা সমস্ত শিল্প টিল্পগুলো বন্ধ করে দেবে, কারণ তারা আর চালাতে পারছে না। একদিন তো শিল্প টিল্পের 12টা বেজে গেছে, গার্মেন্টস শিল্পের 12টা বেজে গেছে, যে 40 বিলিয়ন মতো ডলার তাদের এক্সপোর্ট হতো। আমি বলছি না একেবারে মরে যাবে, সে কথা আমি বলছি না, তারা নিশ্চয়ই কিছুটা বেঁচে থাকবে। কিন্তু যদি বিদ্যুৎ না যায়, যদি তুলো না যায়, যদি সুতো হিসেবে কিছু না যায়, তাহলে পরে, আর যদি ফ্যাক্টরি না থাকে, তাহলে পরে এই শিল্পটা চলবে কি করে? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানে গার্মেন্ট শিল্পের যেটা একমাত্র মানে রুজি রোজগারের জায়গা ছিল, বড় রুজি রোজগারের জায়গা ছিল, সেটা কিন্তু মানে ধ্বংস হতে পারে। এবার যদি ভারতবর্ষের একটা ওই যে আমরা পণ্য সরবরাহ নিয়ে একটা ঝামেলার ভেতরে ভেতরে চলছে, এইটা একটা যদি ফয়সালা হয়ে যায়, তাহলে পণ্য সরবরাহটা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, গার্মেন্ট শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ একেবারে চারদিক দিয়ে কিন্তু মারা পড়ে যাবে। তার মধ্যে রয়েছে মানে আভ্যন্তরীণ যে যত ঝামেলা রয়েছে, যেমন হচ্ছে আপনার আপনার কি বলে নির্বাচন নিয়ে ঝামেলা। কালকে একটা জায়গায় কোথায় জামাত এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং 200 জনের উপরে নাকি আহত হয়েছে। আমি বলেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু ঝামেলা বাড়বে এবং হতাহতের সম্ভাবনা বাড়বে এবং একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হবে। সেটা কিন্তু বহু আগে থেকে বলে যাচ্ছি, তার আলামত এখন থেকেই আপনারা পাচ্ছেন। ফলে বাংলাদেশের চারদিকে যে একেবারে অন্ধকার, সেটা কিন্তু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। কিন্তু এই শত্রুতা যেটা হলো, সেটা কিন্তু তার জন্য বাংলাদেশ কিন্তু ভারতবর্ষকে কোনো রকম দোষ দিতে পারবে না। এটা পুরো পায়ে পা লাগিয়ে আগে বাড়িয়ে এই ঝগড়াটা করেছে। যেমন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না ভারতবর্ষের সঙ্গে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না, তেমনি বাংলাদেশও ভারতবর্ষকে দোষ দিতে পারবে না। এখন সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কিন্তু অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। এবার যদি এর মধ্যে যদি খাদ্যপণ্য আর বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায়, আর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে রইলটা কি? এবার আপনারা বলুন বাংলাদেশের রইলটা কি? এবার আপনারা হয়তো স্বীকার কি অস্বীকার করবেন আমি জানি না, কিন্তু এই যে এফটিএ হয়েছে এবং 0% ট্যারিফে এফটিএটা হয়েছে গার্মেন্টস শিল্পের ওপরেতে ভারতবর্ষের সঙ্গে, সেখানে বাংলাদেশের কপালে যে একটা কষ্টের একটা মানে এই দেখা যাচ্ছে, মানে মানে কি বলবো, একটা কষ্টের আভাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন। এবং গার্মেন্টস এর যে সমস্ত মানে পরিচালক যারা রয়েছেন, তারা আগে থেকেই বুঝে গেছেন, বুঝে গিয়েই তারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা সমস্ত শিল্প আর চালাতে পারবো না, আমরা বন্ধ করে দেবো। এবার তাহলে সরকার কি করবে? এবার সরকার ঠিক করুক। এবং যদি শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সমস্ত বেসরকারি যে সমস্ত কর্মী ওখানে সিইও ফিও পর্যায়ে রয়েছে, যারা কোম্পানি চালায়, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। এখানে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে, তাদের এখানে জয়েন করবে, তারা নিশ্চয়ই ভেতরে ভেতরে যোগাযোগ করছে। যখনই যোগাযোগ তাদের কমপ্লিট হয়ে যাবে, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। কারণ তার যদি বিদেশে কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা থেকেই করবে। একই তো লাইন অর্ডারের অবস্থা, ভবিষ্যতে কি হবে তাও বলা যায় না। আরো সংঘর্ষ আরো বাড়বে, যতদিন আসবে তত নির্বাচনের তত সংঘর্ষের উত্তাপ বাড়বে। এখন সেক্ষেত্রে বাংলাদেশ আরো অশান্ত হবে। মোটামুটি এই যে এফটিএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিটা হলো, এফটিএটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকে বড় রকমের ধাক্কা দিল, এটুকু বলা যায়। সবাই ভালো থাকবে।